আমি সুলতানা রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, যে যেখানে আছেন সবাই। এই যারা এই আয়োজন দেখছেন, আশা করছি আপনারা সবাই নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আমি খুব দুঃখ পেয়েছি, মানে আপনারা জানেন যে আমরা একটা রিপোর্টও করেছিলাম, প্রতিবেদন করেছিলাম যে একজন ইউটিউবার এস সাব্বির, তাকে বিনা কারণে তাকে আটক করা হয়েছে। 2 মাস ধরে সে জেলে। সেই এপ্রিলের 4 তারিখ তাকে আটক করা হয়, তার কোনো খোঁজ খবরই ছিল না। শেষমেশ সপ্তাহ দুয়েক আগে তার সন্ধান পাওয়া যায়, যে তাকে বনানী থানা পুলিশ আটক করে একটি একটি রাষ্ট্রবিরোধী এবং রাষ্ট্রবিরোধী অপরাধ এবং দুর্নীতি না, এবং সন্ত্রাস দমন আইনে তাকে আটক করে। সেই ছেলেটি গতকাল মানে 18 জুলাই ছাড়া পেয়েছিল, জামিন পেয়েছিল। সেই জেল গেট থেকে তাকে এবার হত্যা মামলার আসামি দেখিয়ে আটক করা হয়েছে। একজন ইউটিউবার, তিনি অত্যন্ত অল্প বয়সেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন বিভিন্নভাবে বর্তমান সরকারের যেই তাদের সমালোচনা করে এবং তাদের যে দুর্বলতার দিকগুলো রয়েছে সেই দিকগুলো সে চমৎকারভাবে বুদ্ধিদীপ্তভাবে তুলে ধরতো তার ইউটিউবে, এস সাব্বির। এবং 2 মাস পরে যখন তার সন্ধান পাওয়া গেল, সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হয়ে গেল, এরপরে তাকে জামিন দেওয়া হলো ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে জেল গেট থেকে সে যেতে পারেনি, সেখান থেকে তাকে আটক করা হয়েছে। বুঝতেই পারছেন দেশে বাক স্বাধীনতার কিরকম বাম্পার ফলন। এতটুকু একটা ছেলে, আর সে এই সরকারে কি করবে? শুধুমাত্র সে যেহেতু সমালোচনা করে এবং এই সরকারের দুর্বল দিকগুলো তুলে দেয়, সেই জন্য তাকে আর 2 মাস আটক করে রাখা হলো এবং তার কোথাও কোনো সন্ধান ছিল না। এবং যখন সন্ধান পাওয়া গেল, তার যখন জামিনের ব্যবস্থা করা হলো, তখন এখন তাকে জামিন দেওয়ার সঙ্গে সঙ্গে জেল গেট থেকেই তাকে আবার আটক করা হলো হত্যা মামলার আসামি দেখিয়ে। আমরা জানি এখন যাকেই পারছে যাতে করে জামিন দিতে না হয়, তাকেই হত্যা মামলার আসামি বানিয়ে জেলখানায় পুরে রাখা হচ্ছে। এবং এই হত্যা মামলায় এখন পর্যন্ত যারা আটক রয়েছে, আমি যদি বলি রূপা, শাকিল, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু সহ শাহরিয়ার কবির, এদের সবার নামে হত্যা মামলা রয়েছে এবং সবাই সবাই এক বাক্যে স্বীকার করবেন যে তারা কখনোই হত্যা মামলার আসামি নয়, তারা কখনোই হত্যা করেনি। তারা যদি সত্যি সত্যি কোনো অপরাধ করে থাকে তাহলে তাদের বিচার হতে পারে, কিন্তু বিনা বিচারে তাদের আটক করে রাখা 10 মাস হয়ে গেছে এবং কোন রকম এখন পর্যন্ত তাদের কারো বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ গঠন করতে পারেনি এই সরকার। ফলে যেটি হয়েছে, এই যে ইউটিউবার এস সাব্বির, তাকেও হয়তো এখন হত্যা মামলায় দীর্ঘদিন বিনা বিচারে হয়তো জেলখানায় পুরে থাকতে হবে। যেহেতু আগের মামলাটি তার জামিনযোগ্য ছিল, মানে সন্ত্রাস দমন আইনে যেহেতু ছিল এবং রাষ্ট্রবিরোধী ছিল, এটি জামিনযোগ্য অপরাধ। সুতরাং সেই মামলায় তিনি জামিন পেলেও এখন তাকে যেহেতু হত্যা মামলায় আটক করা মানে আটক দেখানো হলো, তো আশঙ্কা করতেই পারি যে সহসা তার আসলে মুক্তি মিলবে না। এদিকে আপনারা জানেন যে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, যিনি আমার নিয়মিত একজন অতিথি, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে নানান রকম ভয় ভীতি হুমকি দেয়া হচ্ছে, মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হয়েছে তার উপরে, যাতে করে আপনারা জানেন তিনি অত্যন্ত প্রতিবাদ মুখর এবং খুবই তীব্র ভাষায় সরকারের সমালোচনা করছেন, যা এই সরকার সহ্য করতে পারছে না। ফলে তার বিরুদ্ধে একটি মামলা দেওয়া হয়েছে। মামলাটি যদিও আওয়ামী লীগ আমলে এটি চালু করা হয়েছিল, এখন সেটি আবার নতুন করে উদ্যোগ মানে মামলাটি সামনে আনা হয়েছে এবং দুদকের মামলা দেখানো হয়েছে। ফলে পুরো বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। যদিও একটি ভালো কথা হচ্ছে গিয়ে ডক্টর কলিমুল্লাহ, তিনি যত চাপই হোক নেই, তিনি অনড় রয়েছেন তার অবস্থানে। এখন আমি তাকে আমার এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই একটি নতুন ইনফরমেশন দিয়ে। আপনার বিরুদ্ধে যেই মামলাটি করেছেন, সে নাকি আজকে তাকে আটক করা হয়েছে, বিষয়টি কি একটু খোলাসা করবেন আমাদের কাছে? দেখুন, আমি অন ডেপুটেশন প্রথমে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটি সশস্ত্র বাহিনী পরিচালিত পাবলিক ইউনিভার্সিটি, সেখানে উপাচার্য হিসেবে যোগদান করি এবং সেখান থেকে আমাকে এই যে বিউপির মডেলটা এটি কার্যকর করার জন্য বেহাল একটি বিশ্ববিদ্যালয়, যেটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার চতুর্থ উপাচার্য হিসেবে আমাকে ডেপুটেশনে সেখানে মোতায়েন করা হয়। আমি যাওয়ার সময়
আরো 3জন মিলিটারি অফিসার নিয়ে গেছিলাম। একজন কর্নেল আবু হেনা মুস্তফা কামাল, অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে, লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার রেজা, তাকে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে, এবং আপনার আমাদের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে 5th লং কোর্সের একজন অফিসার, তাকে আমরা সেখানে সঙ্গে মোতায়েন করেছিলাম। এবং এই যে টিম, সেই টিম আকারে আমরা কাজ শুরু করি। গিয়ে দেখলাম যে সেখানে চাকরি বাণিজ্য হচ্ছে, ভর্তি বাণিজ্য হচ্ছে, এবং বিশেষ উন্নয়ন প্রকল্পে আপনার নানান রকমের ব্যর্থ ইতিমধ্যে হয়ে আছে। তো আমরা যেটি করলাম, সেনা কায়দায় আপনার মোবাইল কোর্ট বসালাম, ম্যাজিস্ট্রেট নিয়ে আসলাম, এবং 13 জনকে যারা প্রক্সি পরীক্ষা দিচ্ছিল তাদের আটক করে 1 বছরের কারাদণ্ডের ব্যবস্থা করে দিলাম প্রত্যেককে। এইটির পরে আমরা দেখলাম এই বাণিজ্য খুব একটা লুক্রেটিভ আর থাকবে না, কারণ প্রতি জনের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে আপনার এই বাণিজ্য চলতো। তো সেটি চিরতরে বন্ধ হয়ে গেল। তারপরে আমরা নজর দিলাম আপনার চাকরি বাণিজ্য। এখানে লেকচারার পোস্ট বিক্রি হতো 30 লাখ টাকায়, কর্মকর্তা 20 লাখ টাকায়, কর্মচারী আপনার পরিচিত হলে 5 লাখ টাকা, অপরিচিত হলে 10 লাখ টাকা, এটা ছিল রেট। তা আমি এটি বন্ধ করার জন্য আমাদের তৎকালীন কোয়ার্টারমাস্টার জেনারেল জনাব লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার, তার সঙ্গে পরামর্শ করে, তিনি আমার বন্ধু মানুষ ছোটবেলা, ডাকনাম টিঙ্কু, উনি পরামর্শ দিলেন যে আমাদের রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট হয় তাতে একটি ক্লজ জুড়ে দেয়া, যে কোনো ধরনের মৌখিক এবং লিখিত তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে, পরবর্তীতে কোনো অনৈতিক লেনদেনের বিষয় আবিষ্কার হলে তৎক্ষণাৎ চাকরি চলে যাবে, এই শর্তে আবেদন করা যেতে পারে। আমার জানা মতে বাংলাদেশের কোনো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্টে এই ক্লজ আগেও ছিল না, ভবিষ্যতে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমরাই প্রথমে এটি চালু করি। এবং এরপর রিলিজিয়াসলি তদবির মৌখিক ভাবে, ধরুন কেউ ফোন করে বললো, কেউ সামনে এসে বললো, কেউ টেক্সট মেসেজ পাঠালো, আমরা ইগনোর করলাম এবং সেগুলো নোট করে রাখলাম যে এদের পক্ষে যদি দরখাস্ত পড়ে সেটি বাতিল হয়ে যাবে। এবং আমাদের তৎকালীন মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি পাশের কনস্টিটিউয়েন্সির প্রতিনিধি ছিলেন, তাকে দিয়ে তদবির করানো হয়েছিল 8 বার, টেক্সট মেসেজও করেছিলেন, আমরা সেটা ইগনোর করেছি এবং যথাবিহিত ব্যবস্থা নিয়েছি। সিনিয়র মোস্ট ক্যাবিনেট মিনিস্টার আকম মোজাম্মেল মহোদয়, তিনি 3 বার তদবির করেছিলেন, এবং আমার কাছে মনে হয়েছে যে এটার সঙ্গে কনস্টিটিউয়েন্সি লিয়াজের কোনো সম্পর্ক নেই, কারণ গাজীপুর থেকে তিনি নির্বাচিত হয়েছেন, রংপুরের সঙ্গে কোনো সংস্রব নেই। তো তাকে আমরা টার্ন ডাউন করে দিয়েছিলাম। তারপর ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট শোভন, তিনি এসে হাজির হয়েছিলেন। তিনি যখন দেখা করলেন, আমি বললাম যে আপনার কোনো একাডেমিক বিষয় আলোচনার আছে কিনা, বুঝলেন না, আমি তদবির করতে এসেছি, খোলামেলা বলে দিলেন। আপনি যদি সংশ্লিষ্ট ব্যক্তির শুভানুধ্যায়ী হন তাহলে দয়া করে তার নাম উচ্চারণ করবেন না, করলেই তিনি কিন্তু অটোমেটিক বাতিল বা অযোগ্য বলে বিবেচিত হবে। তো তিনি দ্রুত চলে গিয়েছিলেন এবং এহেনও লোক নাই তদবির করার চেষ্টা করেননি, দোজ হু ম্যাটার্স। এমনকি তৎকালীন শিক্ষা উপমন্ত্রী নওফেল, তিনি ডিও লেটার ইস্যু করেছিলেন, সঙ্গত কারণেই আমরা সেটি আপনার বিবেচনায় নেইনি। দীপুমণি অসংখ্যবার নানান অন্যায় আবদার করেছেন, আমরা তা গ্রহণ করি। এবং তারপরে উনি কুপিত হয়ে বঙ্গবন্ধু পরিষদ, যেটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা, তার সেক্রেটারি মশিউর, তাকে দিয়ে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করান। এবং আপনার আসাদুজ্জামান মন্ডল বলে আরেকজন শিক্ষক, তাকে দিয়ে ক্যাম্পেইন করান। এবং এই মাহমুদুল হক, যিনি আজকে আটক করলেন, তাকে নিয়োজিত করেন এইসব কাজে। এবং এর ফলে তারা একটা অধিকার সুরক্ষা পরিষদ নামে একটা এন্টিটি গড়ে তোলেন এবং নানানভাবে মেলাইন করবার চেষ্টা করেন। তারা হাজিরা খাতা হাজির করেন, অ্যাজ ইফ ভাইস চ্যান্সেলরকে স্বাক্ষর করতে হয় হাজিরা খাতায়, এরকম। এবং আপনার ওই যেটাকে বলে একই অভিযোগ যে আমাকে ঘেরাও করার জন্য পাওয়া যায় না। এখন আমি তো আপনার প্রশাসক হিসেবে ডেফিনেটলি ঘেরাও হতে চাইবো না, আমি অফিস টাইমে থাকতাম, তারপরে আমি চলে আসতাম। এখন এই যে
প্রতিদিনকার কাজ প্রতিদিন করে ফেলা, সকল ফাইল ডিসপোজ করা, এইটা ন্যাচারালি তাদের ভালো লাগে। এবং তারা খুব অবাক হয়েছে যে প্রতিদিন আমি ঢাকায় যাওয়া আসা করছি, আবার ঢাকায় এসে এখানে লিয়াজ অফিসে ফাউন্ডেশন কোর্স গুলো পরিচালনা করছি রাত 12টা পর্যন্ত, আবার পরদিন সকালে ফ্লাইট করে চলে যাচ্ছি। তো এখানে আবার বিশ্ববিদ্যালয়ে আর্থিক কোনো সংশ্লেষ ছিল না এবং আমার পকেট থেকে আমি টাকা দিইনি। মজাটা ছিল এই যে আমার একজন পিএইচডি স্টুডেন্ট ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোল্লা আকবর। তিনি আপনার কমান্ড্যান্ট এনডিসির দায়িত্ব শেষ করে অবসরে গিয়ে যোগ দেন আপনার রিজেন্ট এয়ারওয়েজে, এবং আমার সম্মানে তিনি এর শাখা খুলে দেন সৈয়দপুরে এবং আমাকে দিয়ে চিফ গেস্ট হিসেবে এটি উদ্বোধন করান। তো ফলে পরদিন থেকে আমি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ট্রিটেড হয়েছি। শুধুমাত্র ট্যাক্সের পয়সাটি দিতে হতো, আর কোনো অর্থ ব্যয় করতে হতো না। ফলে এই সাশ্রয়ী একটা একটা কথা আমাকে একটু বলেন তো, আমি বুঝতে পেরেছি আপনি যে বিষয়গুলো তুলে ধরছেন। হ্যাঁ, এখন ধরেন আমরা সাধারণভাবে, আমি একটু খোলামেলাই আপনার সঙ্গে আজকে কথা বলতে চাই স্যার। ধরেন আমরা যেরকম জানি বা দেখে আসছি, কোন সরকারের সঙ্গে যখন সুসম্পর্ক থাকে তখন তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়, রাইট? তো আপনার সঙ্গে সরকারের সুসম্পর্ক না থাকলে কিভাবে আপনি রংপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন? সেটা পরিষ্কার বলি, আমি ছাত্র জীবনে কখনো রাজনীতি করিনি। শিক্ষক হওয়ার পর শিক্ষকদের যে রাজনীতি তাতেও আমি কখনো যুক্ত হইনি। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষক সমিতির কোনো পদে, সিন্ডিকেটের কোনো পদে, সিনেটের কোনো পদে, ডিন ইলেকশনে আমি কখনো প্রার্থী হইনি, কারো পক্ষে ক্যাম্পেইন করি। 1, 2। আর জাতীয় নির্বাচনগুলোতে আমি কখনো ভোট দিই না, যেহেতু আমি নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি। আমি 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 নিজে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আপনাকে প্রক্টর হিসেবে দেখেছি, আর বিভিন্ন সহকারী প্রক্টর ছিলাম। আমি সহকারী প্রক্টর ছিলাম, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, আপনার ইলেক্টেড পোস্ট না। যেমন চেয়ারম্যান অটোমেটিক, কারণ যখন যার টার্ন আসবে তিনি চেয়ারম্যান হবে। এটা সায়েন্সের ছিলেন, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির কে রিপ্রেজেন্ট করতাম আমি। আপনার সহকারী প্রক্টর হিসেবে টানা 10 বছর আমি 5 জন ভাইস চ্যান্সেলরকে সার্ভ করেছি। তার মধ্যে 2 জন আওয়ামী লীগের, 2 জন বিএনপির, একজন আপনার সেই 111 সরকারের সময় ছিল দায়িত্বে। এখন আমি আপনাকে ব্যক্তিগত মানে সাংবাদিক হিসেবে চিনি, জানি পপের একজন হিসেবে সারাদিন নির্বাচন কমিশনে দৌড়দৌড়ি করতেন। এটাই আমার মানে সাংবাদিক হিসেবে আপনাকে এই রোলটাতে আমি বেশি দেখেছি। তো ধরেন আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আমি বুঝলাম যে আপনি একজন যেহেতু কোথাও ভোট দেন না, কখনো নীল দল সাদা দল করেননি, সো আপনি একটা নিরপেক্ষ ব্যক্তি যদি আমি হিসেবে বিবেচনা করি আপনাকে, তাহলে তো আপনার কোনো পদায়নই হওয়ার কথা না। বাংলাদেশে যে কালচার আমরা শুনে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম ফ্যাসিজমের কথা শুনি, দলীয়করণের কথা শুনি, এবং আপনি নিজে ওই সরকারের তীব্র সমালোচক ছিলেন। আপনি 5ই আগস্টের আগে প্রচন্ড ভাবে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছেন, সমালোচনা করেছেন। তাহলে মানে আপনি নিয়োগটা কেমন করে পেলেন, আমি এটা জানতে চাই। আমি বলি আপনাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সহকারী প্রক্টর হয়েছিলাম আমার ক্যাপাসিটির কারণে। আমি খুব কর্মঠ একজন ব্যক্তি, প্রায় 20-22 ঘন্টা কাজ করি, এটি অনেকের নজরে পড়েছে এবং আমাকে সকাল 4টার সময় অ্যাপ্রোচ করা হয়েছে। যখন দেখেছেন যে সেখানে একটি নির্বাচন হচ্ছিল, সেনেট নির্বাচন, আমি পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম এত রাতের বেলা। তো সেইটি দেখে কর্তৃপক্ষের মনে হলো এরকম একটা লোক দরকার যে নিরপেক্ষ মানুষ এবং সেফটি ভালভ হিসেবে কাজ করবেন। সেই জন্য আমাকে নিয়োগ করা হয়েছিল সহকারী প্রক্টর হিসেবে, এবং আমি ধারাবাহিকভাবে সরকার নির্বিশেষে 5 জন উপাচার্যের প্রশাসনের অংশ ছিলাম। এবং আমি যেটি করেছি দেখলাম যে এই অ্যাসিস্ট্যান্ট প্রক্টর পদটা ইকুইভ্যালেন্ট টু হাউস টিউটর। হাউস টিউটরদের হলে নিয়ম হচ্ছে 10 বছরের বেশি এই দায়িত্বে থাকা যায় না। তা আমি দেখলাম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অন্তকাল যদি চলতে থাকে, তাহলে তো আমি যদি কোনো কারণে পদত্যাগ করার চেষ্টা করি তখন এটা নিয়ে কথা হবে। সেই জন্য আমি ওই আইনটা পরিবর্তন করিয়ে বললাম 10 বছরের বেশি কেউ অ্যাসিস্ট্যান্ট প্রক্টর থাকতে পারবেন না। যেই 10 বছর পূর্ণ হলো আমি ফুলের মালা গলায় দিয়ে বৃষ্টিকে আমার দায়িত্ব অবসান ঘটালাম। এখন এই যে প্রশাসনিক অভিজ্ঞতা 10 বছরের, তারপর চেয়ারম্যান ছিলাম আমি, এবং জাপান স্টাডি সেন্টারের আমি ডিরেক্টর ইনচার্জ ছিলাম, এবং আরেকটি এন্টিটির ইউএনআই আমি প্রেসিডেন্ট ছিলাম। তো ফলে এই সব প্রশাসনিক অভিজ্ঞতাগুলো আমাকে
উপযুক্ততা দান করেছে আপনার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটি সশস্ত্র বাহিনী পরিচালিত পাবলিক ইউনিভার্সিটি, সেইখানে প্রথম প্রো উপাচার্য হিসেবে নিয়োজিত হবার তৎকালীন সেনা প্রধান তিনি আমার নাম সুপারিশ করে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে দিয়ে একটি নাম সেভাবে গিয়েছিল। এবং আমি আপনার 2002 সনে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রি কমিশন কোর্স করে কমিশন লাভ করেছিলাম। একদিকে সহকারী প্রক্টর, আবার সেদিকে আপনার প্লাটুন কমান্ডার, পরে কমান্ডিং কমান্ডার হিসেবে বাংলাদেশ ন্যাশনাল প্যারেড করে সেনা শাখায় কাজ করেছে। আপনি তীব্রভাবে একজন ডায়নামিক ব্যক্তি আর কি। জি, চেষ্টা করেছি আপনাদের দোয়া। এখন এই যে সেখানে আমি ছাড়া বাকি সবাই সামরিক অফিসার, হয় সেনা, নাহলে নৌ, নাহলে বিমান বাহিনী। তো এখন আপনার একজন সিভিল লোক ওখানে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না। আমি যেহেতু সেনা কালচারের সঙ্গে পরিচিত এবং নিজে কমিশন লাভ করেছি, আই আর্নড ইট ফ্রম মিলিটারি একাডেমি, আমাকে চেহারা দেখে কেউ দেয়নি। অনেকের একটা ধারণা হতে পারে ইটস অনারি পজিশন। নো, আমি ফার্স্ট ব্যাচের আপনার কোর্স সিনিয়র, আই কমান্ডেড দ্য প্যারেড এবং সাব মেশিন গান পর্যন্ত চালনা করতে শিখেছি, খোলা জোড়া দিতে শিখেছি, পিস্তল, টুটুবো রাইফেল, 7.62 mm অটোমেটিক রাইফেল, লাইট মেশিন গান, সাব মেশিন গান, এগুলোর অপারেশন শিখেছি। তারপরে আপনার ব্যানেট কিভাবে চার্জ করতে হয়, কিভাবে ডিপ্লয়েড হতে হয়, যত রকমের সামরিক কলা কৌশল আছে হাতে কলমে সেটা শেখা হয়েছে। তো ন্যাচারালি আমি আধা সামরিক একজন মানুষ এবং সেখানে খুব সুন্দর করে ফিটিং করে গেছে। আর আমাদের শিক্ষকরা স্যার শুনে অভ্যস্ত, বলে অভ্যস্ত নন একেবারেই। তা আমি সেখানে ওই মিলিটারি কায়দায় একজন আমি ধরেন লেফটেন্যান্ট হিসেবে যোগ দিয়েছি বিউপিতে প্রো ভাইস চ্যান্সেলর। একজন ক্যাপ্টেন যিনি, তাকে আমি স্যার বলেছি, যদিও বয়সে আমার হাঁটুর সমান। তো এই যে মিথস্ক্রিয়াটা এবং অ্যাকসেপ্ট করাটা, সেটা ডেফিনেটলি আমাকে কাজ করতে সহায়তা করেছে এই সেনা কালচার অধ্যুষিত প্রতিষ্ঠানটিতে। তো খুব সুন্দর দক্ষভাবে আমি কাজ করছি দেখে আপনার সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তখন আমাকে এই সবচেয়ে বেহাল বিশ্ববিদ্যালয়টাকে ডিসিপ্লিনে নিয়ে আসার জন্য এই 3 জন সামরিক অফিসার সহ আমাকে সেখানে পাঠানো হবে। তো বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আমি গিয়ে যেহেতু এই মডেলটা ডেভেলপ করে সেটা ক্যাটাপল্টেড আপন ভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, সেটি একটা রীতিমতো রেভলিউশনারি চেঞ্জ নিয়ে এসছে। ভর্তি বাণিজ্য বন্ধ, চাকরি বাণিজ্য বন্ধ, পুরো ক্যাম্পাস 75 একর জায়গা, সেটাকে আমি ওয়াইফাইয়ের আওতায় নিয়ে এসেছিলাম। আমাদের যানবাহনগুলোতে ওয়াইফাই প্রযুক্ত করে দিয়েছি, স্মার্ট টেলিভিশন প্রযুক্ত করে দিয়েছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটি করে স্মার্ট ক্লাসরুম তৈরি করে দিয়েছিলাম, ডিজিটাল ক্লাসরুম। বলবেন যে আওয়ামী লীগ সরকার অন্তত একজন যোগ্য বা ব্যক্তিকে মূল্যায়ন করেছেন বা যোগ্য পদে পদায়িত করেছেন, এটি কি বলবেন আপনি? এটা আমি বলবো আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সেনা প্রধান তিনি আমাকে আবিষ্কার করে সেখানে মোতায়েন করেছিলেন। এখন তারা হয়তো চিন্তা করেছেন যে এই বিউপি মডেলটা রেপ্লিকেট করা যায় কিনা। আমি যখন গেছি তখনও আপনার ওই হাঁটি হাঁটি পা করে প্রতিষ্ঠিত হচ্ছে এয়ার ইউনিভার্সিটি এবং আপনার নেভাল ইউনিভার্সিটি। তো যাই হোক, সেখানে আমি তাদেরও সম্পৃক্ত করবার চেষ্টা করেছি এবং এমফিল পিএইচডি প্রোগ্রাম ব্যাপকভাবে চালু করার জন্য উদ্যোগ নিয়েছি এবং নানান রকমের ইনোভেটিভ এবং কমিউনিটি রেডিও চালু করেছিলাম, যেটা কখনোই ছিল না সেখানে। এখন উন্নয়ন প্রকল্পের যে ব্যাপারটা, বিশেষ উন্নয়ন প্রকল্প, এটা দেখলাম মুখ থুবড়ে আছে। কি ব্যাপার? পরে আমরা দেখলাম যে যতটুকু জায়গা জুড়ে কাজটি করবার কথা, আপনার একরেকে নকশা যেটি পাশ হয়েছে সেটা ব্যত্যয় ঘটিয়ে বিশাল জায়গা নিয়ে ভিত্তি তৈরি করা হয়েছে, করে প্রচুর টাকা মাটির নিচে ঢেলে দেওয়া হয়েছে এবং প্লিন্থ লেভেল মানে মাটির উপরে চলে আসা হয়েছে। ওই অবস্থা আমি গিয়ে পেয়েছি। তখন আমার মনে হলো যে এটা নিয়ে তো কাজ করতে হবে। আপনার খেয়াল খবর করে যখন এটা দেখলাম, এখন যা হওয়ার তো হয়ে গেছে, ইউ ক্যানট চেঞ্জ ইট। তা এখন এই পরিবর্তিত এই কাঠামোর উপরেই আমাদের উপরে উঠতে হয়েছে এবং এই বিষয়টা আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছি। ইউজিসি বলুন, শিক্ষা মন্ত্রণালয় বলুন, আরো যারা স্টেক হোল্ডার আছে সবাইকে লিখিতভাবে জানিয়েছি যে আমরা নতুন করে এইভাবে শুরু করছি। তো ন্যাচারালি কেউ কোনো কিছু বলেননি, জানাননি, তা আমরা কাজ করে গেছি। একটা পর্যায়ে যখন দীপুমণিকে জানানো হলো, তখন তিনি ওই যে তদবির তার কথা শুনছি না, সেই জন্য তখন তিনি বলা শুরু করলেন যে আপনারা এইভাবে এই পরিবর্তিত নকশার উপর কেন কাজ কন্টিনিউ করলেন।
তো আমরা বললাম আমরা তো সবাইকে জানিয়েছি, আপনার মন্ত্রণালয়কে জানিয়েছি, আপনারা রেসপন্ড করেননি, জানাননি। আপনাদের সঙ্গে যে বৈঠকগুলো হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই প্রকল্প নিয়ে, সেখানেও আমরা উপস্থিত ছিলাম, বলেছি। তৎকালীন সচিব যিনি ছিলেন, পরবর্তীতে পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, সোহরাব, তাকে নিয়ে বৈঠক করে সেখানেও জানানো দেওয়া হয়েছে পুরো বিষয়টা, এবং আমরা তদন্ত করে দেখতে বলেছি। তো এখন সবকিছু জানানো, ট্রান্সপারেন্টলি করবার এই চেষ্টাটা দীপুমণির মনোপুত হয়নি। তখন তিনি আমাদের এই উন্নয়ন প্রকল্পের টাকা বন্ধ করে দিলেন। করার ফলে আমরা দেখলাম আমাদের হাতে অবশিষ্ট 18 কোটি টাকা আছে। এটা দিয়ে তো পুরো কাজ শেষ হবে না। আমরা এই টাকাটা পুরোটা বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার এই যে ইট, বালু, সিমেন্ট, রড যেগুলো কেনা হয়েছিল অলরেডি, লজিস্টিক প্রিপারেশন অংশ হিসেবে কাজ চলছিল চলমান, সেগুলো তো নষ্ট হয়ে যাবে। ঠিকাদাররা বললেন যে স্যার আমাদের জামানতের টাকা আছে কিছু, এইটা এখান থেকে টাকা যদি অবমুক্ত করে দেন আমরা কাজটা অব্যাহত রাখি। আর এর মধ্যে সরকারের সঙ্গে যে বর্ষা চলছে সেটা একটা পর্যায়ে আমাদের ধারণা শেষ হয়ে যাবে। আপনি আপনার মেয়াদ পর্যন্ত যতদিন থাকলেন করলেন, তারপরে যিনি আসবেন তারা করবেন। এটা তো প্রতিষ্ঠানের কাজ, আপনার ব্যক্তিগত কোনো কাজ না। জি, বুঝতে পেরেছি। তা আমি সবার অনুরোধে কমিটির, সিন্ডিকেটের অনুমোদন নিয়ে আমি এই অনুমতিটি দিলাম। কেন আমি প্রতিষ্ঠানের স্বার্থে কাজটা চালিয়ে গেলাম, এটা হচ্ছে আমার দোষ। আপনি বলতে পারেন যে আমি করণিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাবে যে একটা চিঠি লিখলাম, চিঠির জবাব না হওয়া পর্যন্ত আমি কাজ বন্ধ করে রাখলাম, এই স্টাইলে কেন করলাম না। করলে সেটা এফিশিয়েন্ট একটা কাজ হতো না। তৎকালীন পরিকল্পনা মন্ত্রী মান্নান মহোদয় এসেছিলেন, এসে আমাদের তাগাদা দিলেন জোরে সোরে কাজ চালিয়ে যেতে হবে ইত্যাদি। এই সব বিভিন্ন কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। সমস্যাটা আমার আগের উপাচার্যের আমলের ধারাবাহিকতায় আমাকে এটি মেনটেন করতে। আমি ওখানে গিয়েছি দুর্নীতি প্রতিরোধ করার জন্য, আপনার যত রকম অনিয়ম আছে সেইটাকে টাইটেন করার জন্য। যেহেতু এই অবস্থানটা আমি নিয়েছি, সেখানে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ যারা এখানে একত্রিত হয়েছে দ্বিতীয় ভাইস চ্যান্সেলরের সময়, প্রফেসর জলিল, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডেপুটেশনে এসেছিলেন। তার এই দুর্নীতির কারণে তার নামে দুদকে মামলা হয়েছিল এবং তিনি জেলও কেটেছেন। এবং একদিনে শতিনেক লোককে আপনার নামে যে মামলা হয়েছে, এখন ধরেন আপনি কি রকম চাপের মধ্যে আছেন? দেখুন, নানান ভাবে লোকজন টন্ট করবার চেষ্টা করছে। যেমন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ নামে এক লোক অবসরপ্রাপ্ত, তিনি নিজেই অবাঞ্ছিত ব্যক্তি বলে সকল সেনানিবাসে তার প্রবেশ নিষিদ্ধ। তিনি আমেরিকায় নিউ ইয়র্ক শহরে একটি দলান পাহারা দেন এবং কুকুর হ্যান্ডেল করেন, মানে ডগ হ্যান্ডলার। সেই ভদ্রলোক পিনাকি ভট্টাচার্যের মুরিদ। তার রেফারেন্স দিয়ে তিনি 3টি প্রচারণা আমার বিরুদ্ধে করবার চেষ্টা করেছেন। আমি ন্যাচারালি, আমি তো রিভাব দেওয়ার মানুষ, আমিও তার প্রতিবাদ করেছি। মিথ্যা তথ্য আপনি পরিবেশন করবেন কেন? তখন তিনি খুব আহ্লাদিত হয়েছেন মামলাটা হওয়ার পরে, জেনে যে থাকে না খুব হর্ষোৎফুল্ল। তো সেটারও তো আমি প্রতিবাদ করেছি যে ইউ হ্যাভ নো রাইট, আপনি নিজে একটা অ্যাটেনমেন্ট নাই আপনার, আপনাকে 2বার সুপারসিড করা হয়েছে, 3য়বার হাতে পায়ে ধরে আপনি লেফটেন্যান্ট কর্নেল হয়েছেন, হয়ে তারপরে নারী কেলেঙ্কারির কারণে 2বার এই ঘটনার কারণে আপনাকে কর্মচ্যুত করা হয়েছে এবং আপনি এই যে বিদেশে চলে গেছেন, এগুলো নিয়ে তদন্ত শুরু হওয়ার কারণে তারপর থেকে আপনি আর ফেরেননি এবং পিনাকির মুরিদ হয়েছেন। এখন পিনাকিকে আমি প্রথম বাংলাদেশে সমালোচনার সম্মুখীন করেছি, তার ভাষা ব্যবহার, তার এই যে জ্যাঠামি, তারপরে অনধিকার চর্চা, এইসব বিষয়গুলো নিয়ে। তো ন্যাচারালি পিনাকি চটেছেন, তিনি আমাকে বিএনপির দালাল ফেউ বলার চেষ্টা করেছেন লিখিতভাবে। তারপরে যেটি করেছেন, তিনি তার এই মুরিদদের লেলিয়ে দিয়েছেন। এই লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত পিএনজি পার্সন নন গ্রাটা মুস্তাফিজ, তিনি একজন, তার লেসপেন্সার, আরেকজন লেসপেন্সার মিস্টার কবির, তিনিও আমেরিকায় থাকেন, তিনি আমাকে জ্ঞান পাপি আখ্যা দিয়েছেন। তারপরে আমাকে ভুল তথ্য কতগুলো দেওয়ার চেষ্টা করেছেন, সেখানে যার সঙ্গে আমি ফিট ইন করি না, তো সেটারও আমি প্রতিবাদ করেছি। এখন তিনি আবার হুমকি দিয়েছেন তিনি আমার উপর সিরিজ তৈরি করবেন, করেন, মোস্ট ওয়েলকাম। আমার তো লুকোনোর তো কিছু নাই। এখন ধরেন আমি একজনের ভাগ্নে আমাকে আপনি ভাসতে বানিয়ে দিলেন, সেটা তো আমি অ্যাকসেপ্ট করবো না। স্যার, প্রায়শই অনেক দিন ধরে দেখছি এরকম একটি কমেন্ট আপনাকে নিয়ে আমার এখানে করে, আমি জানি না অন্য জায়গায় করে কিনা, আমার এখানে করে, সেটা আমি বলতে পারি। তারা বলছে, নিজের নামে কেউ এখন পর্যন্ত এই কমেন্টটি করছে না, তারা বলছে যে আপনি 2017 থেকে 2021 সাল পর্যন্ত টোটাল 1460 দিন অফিস করেছেন, কাজ করেছেন রোকেয়া ইউনিভার্সিটিতে, এবং 1220 দিন
অনুপস্থিত ছিলেন? এটি দীপুমণির একটি প্রচারণা। আমি তো বলেছি আমি প্রতিদিন শুক্র শনিবারেও কিন্তু অফিস করেছি, কোনো 7 days a week, এবং প্রায় 20 থেকে 22 ঘন্টা প্রতিদিন কাজ করেছি এই বিশ্ববিদ্যালয়ের জন্য। আপনার যখন রাত্রে বেলা হতো তখন আমি, যেটা লিয়াজো অফিস ছিল আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক খণ্ড বলতে পারেন আপনি তাত্ত্বিক বিচারে, সেখানে আমি কাজ করেছি প্রতিদিন 12টা পর্যন্ত। আর কখনো কোনো বিশেষ বিশেষ সময় আবার ক্যাম্পাসেও থেকেছি, এবং প্রতিদিনই আমি যাতায়াত করবার চেষ্টা করেছি। এবং কোনো অফিসিয়াল মিটিং থাকলে বা অন্য কোথাও কোনো প্রোগ্রাম থাকলে, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার বিষয় থাকলে, কোনো ট্রেনিং থাকলে, তখন হয়তো এলসওয়্যার আমাকে যেতে হয়েছে, বাংলাদেশ ছুটি নিয়ে আমি গেছি, সেটা তো স্বাভাবিক, যেতেই হবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আপনার কনফাইনের মধ্যে ছিলাম, জলে স্থলে অন্তরিক্ষে সার্বক্ষণিকভাবে আমি দায়িত্ব পালন করেছি। এখন আমার দোষ হচ্ছে আমি কেন এতটা সক্রিয় ছিলাম। আমার এই দোষটা হচ্ছে আমি কেন সক্রিয় ছিলাম, কেন আমি কর্মচঞ্চল একজন মানুষ, এটাই আমার অপরাধ। আর তারা বারবার ঘেরাও করার চেষ্টা করেছে, বাগে পায়নি, এই জন্য তাদের মন খারাপ। তাদের সবসময় আগের ভাইস চ্যান্সেলর প্রফেসর নুরুন নবী বা অন্যদের হেনস্থা করার যে কৌশলটি তাদের ছিল, রাতের বেলা বাংলোতে এসে তারা হামলে পড়তো, ঘেরাও করতো, 7 দিন 8 দিন আটকে রেখে বিদ্যুৎ পানি লাইন বন্ধ করে দিয়ে তারপরে সারেন্ডার করাতো, তাদের বোর্ড ডাউন করতে হতো। এই কায়দাটা আমার সঙ্গে কখনোই করতে পারেনি। আর আমি বেসিক্যালি সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত একজন লোক। আরেকটু অভিযোগ এখানে অনেকেই করছেন, সেটি হচ্ছে যে ভিসি হিসেবে আপনার মেয়াদ বাড়ানো হয়নি বলে আপনি নাকি আওয়ামী লীগ। আমি নিজেই চাইনি। আমি ঢাকায় জন্মগ্রহণ করা একজন মানুষ, 4 পুরুষ ধরে ঢাকা শহরে থাকি, বর্ন এন্ড ব্রেড ইন ঢাকা। আমি কখনোই ঢাকার বাইরে গিয়ে কাজ করিনি। জনস্বার্থে আমাকে যখন পাঠানো হলো এজ এ চ্যালেঞ্জ, আই টুক ইট আপ। এবং ঠিক কড়াইগন্ডায় 4 বছর যেদিন রাত 12টা 1 মিনিট হলো, সেদিন আমি আমার দায়িত্ব শেষ করেছি। আমার পূর্বতন ভাইস চ্যান্সেলরদের মতো আমি সারেন্ডার করিনি। আর যেই লোকগুলো এই কাণ্ডগুলো করেছে, ধর্মের কল যেমন বাতাসে বাজে, এই সবগুলো এখন কিন্তু আবু সাইদ হত্যা মামলা কিংবা অন্য যারা হত হয়েছেন তাদের হত্যা মামলার আসামি। আজকেও যেমন একজন আটক হলেন। জি জি স্যার, এখন একটু বলেন তো, এই যে এস সাব্বির, হ্যাঁ, তরুণ একটা ছেলে ইউটিউবার, তাকে যে আটক করে রেখেছে এবং এখন আবার তাকে হত্যা মামলায় আসামি করা করে আবার তাকে জেলে ঢুকিয়ে দেয়া হলো, এগুলো কতদিন ধরে চলবে? এই ছেলেটার ব্যাপারে আপডেট আপনার কিছু জানা আছে কিনা স্যার? দেখুন, আমি যতটুকু শুনেছি তিনি আওয়ামী লীগের আদর্শে অনুপ্রাণিত একজন নবীন যুবক, এবং তিনি খুব ফোকাসড। তার এই কাজগুলো তিনি এক নির্দিষ্ট মনে করে যাচ্ছেন। এখন তার এই যে প্লাইটটা, এটি আমি বলবো তিনি একজন বিবেকবন্দী, আমাদের অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভাষায় প্রিজনার অফ কনসায়েন্স। এটি করে আর যাই হোক, প্রফেসর ইউনূসের সরকার, তার হুকুমত, তার এই শাহী কখনোই মহিমান্বিত হতে পারবে না। তিনি আকাশ সমান উঁচু টল একজন ব্যক্তিত্ব বলে নিজেকে মার্কেটিং করেছেন, প্যাকেজ করেছেন। সেটি ক্রমে ক্রমে আপনার হ্রাস পেতে পেতে হয়তো দেখা যাবে তিনি একটা ডোয়ার্ফে পরিণত হয়েছেন, অর্থাৎ বেটে মানুষ, যেটি আমরা কখনোই প্রত্যাশা করতে পারি না একজন সরকার প্রধানের কাছে। আমরা চাইব তিনি মাথা উঁচু করে সম্মান পাওয়ার যোগ্য করে নিজেকে সবসময় মোতায়েন রাখবে। এখন তিনি যদি ক্রমাগত এইভাবে উৎপীড়ন নিপীড়নের মহানায়ক হন, তা প্রিজাইড ওভার করেন সরকার প্রধান হিসেবে, তা তার জন্য লজ্জাস্কর, তার রেজিমের জন্য আপনার কাঙ্ক্ষিত নয় কখনো, এবং আমাদের জন্য এটি হতাশাব্যঞ্জক। জি, এমনিতে ধরেন আরো অনেককে তো আটক করা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা করে বলে এই সরকার এসেছিল। একজন এই দেখুন, লাস্ট থিং যেটা, এই যে দীপুমণি যার বিরুদ্ধে আমি সংগ্রাম করেছি, সেই দীপুমণির গ্রাস, সেটার সূত্র ধরে আমাকে যে হেনস্থা করার চেষ্টা, এটি আমি মনে করি ইমোরাল এবং সূক্ষ্ম ন্যারো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমি ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, বরাবর একটা পা থেকে মাথা পর্যন্ত, এবং আমি পরের মুখের ঝাল খেয়ে অভ্যস্ত নই। এখন আমাকে ইউনূস সাহেবকে সমালোচনা করতে হচ্ছে জনস্বার্থে, জাতির বিবেক হিসেবে, আর কোনো মানুষ কথা বলছে না। সেই কারণেই আমার কাছে মনে হয়েছে এটা সময়ের দাবি, আমি করেছি। এখন ব্যক্তিগতভাবে দুদকের চেয়ারম্যান থেকে শুরু করে
কোন কোন কমিশনার আমার সঙ্গে পরিচিত, কর্মকর্তারাও পরিচিত। আহ, এখন আমি তো অন্যদের মতো তাদেরকে আপনার ইমপ্রেস আপন করতে চাইবো না, যাবো না। যেহেতু এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে, আমি মনে করি এটা তাদের জন্য আনফরচুনেট একটা বিষয়। তারা একটা মিশন নিয়ে এখানে কাজ করতে এসেছেন। তারা কেন রাজনৈতিক সরকারের আমলে যেই স্টাইলে যেভাবে দুদক পরিচালিত হয়েছে সেই ধারায় কেন এটি পরিচালনার চেষ্টা চলবে? এটি রীতিমতো তাদের জন্য মানহানিকর এবং অসম্মানজনক আমি মনে করি। না, ঠিক আছে, আমি বুঝলাম এটা একটা নিঃসন্দেহে এটা একটা কণ্ঠরোধের প্রচেষ্টা। আপনি এস এস সাব্বিরের ব্যাপারে কি, আপনি তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গেও জড়িত, আমি এই সাধারণ ছেলেটির যে কণ্ঠরোধের, ইন্টারন্যাশনাল মেম্বার, জি আমি একজন ইন্টারন্যাশনাল মেম্বার, রাইট। সো কিন্তু আমাদের এখানে এখন সেকশন নেই। এখন এখন স্যার এই এস এস সাব্বিরের জন্য কি আপনি কোনো প্রচেষ্টা চালাতে পারেন যে তাকে তার বাক স্বাধীনতার জন্য তাকে আবার এখন হত্যা মামলা দিয়ে আটক দেখানো হয়েছে? এটি যেটা করতে হবে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করতে হবে, বাংলাদেশ যেই ডেস্ক আছে সেই ডেস্ক কর্মকর্তাদের সঙ্গে, এবং তাকে যাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবেক বন্দী হিসেবে ঘোষণা করেন সেই লক্ষ্যে তাদের ক্যাম্পেইনটা পরিচালনা করতে হবে। আমাদের একটা রুলস আছে, এটা বলা হয় ওন কান্ট্রি রুল। অ্যামনেস্টির যেই দেশের আপনি নাগরিক সেই দেশে আপনি কাজ করবেন না, আপনি অন্য দেশ নিয়ে কাজ করবেন। সুতরাং জেনারেল কতগুলো বিষয় আছে, হিউম্যান রাইটস এডুকেশনের মতো বিষয়, সেগুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন, নিয়ম কানুন সম্পর্কে কথা বলতে পারবেন। এবং যেমন এই সাব্বিরের প্লাইটটা নিয়ে আমি কথা বলছি, এটা আমার অ্যাক্টিভিজমের যে স্পিরিট আছে তার অংশ। এখন অ্যামনেস্টির একজন ইন্টারন্যাশনাল মেম্বার হিসেবে আমি মনে করি যে বিষয়টা গুরুত্বপূর্ণ, এবং এটি আন্তর্জাতিকভাবে পুরো বিষয়টা নিয়ে ক্যাম্পেইন করা দরকার, চাউর করা দরকার, এবং এই সরকারের যে মানবাধিকার রেকর্ড সেটি সবার সামনে উন্মোচিত করে দেওয়া দরকার। এমনিতে মানবাধিকার পরিস্থিতি আপনি কি কেমন দেখছেন স্যার বাংলাদেশে? দেখুন, রণনীতি এবং রণকৌশল হিসেবে যখন মবকে আষ্টে পৃষ্ঠে ধরা হয়, কথায় কথায় মবের ভয় দেখানো হয়, তখন এটা তো জঙ্গলে পরিণত একটা জায়গা বলেই মনে হবে। আপনার জঙ্গলের যে আইন বা নদীর সাগরের যে আইন, আপনার ছোট মাছকে বড় মাছ খেয়ে ফেলে। তো এই যে হামলে পড়া, ভয় ভীতি দেখানো, ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া, গুড়িয়ে দেয়া, এইগুলো আপনার মধ্যযুগে আমরা দেখেছি। এই 21st সেঞ্চুরি বাংলাদেশে দেখতে হবে এত বছর পরে সেই শশাঙ্কর সময় যে মৎস্যন্যায় তার পুনরাবৃত্তি ঘটবে, এটা তো কোনো অবস্থায় প্রত্যাশিত নয়। জি, এখন এখান থেকে উত্তরণের উপায় কি আছে? এখান থেকে উত্তরণের বিষয় যেটি, সেটি আমি মনে করি দ্রুততম সময়ের মধ্যে, অর্থাৎ 90 দিনের মধ্যে আপনার নির্বাচন আয়োজন করে, কোন রকমের অজুহাতে এটা প্রলম্বিত না করে, এই বিচার বলুন, এই সংস্কার বলুন, সব দায়িত্ব যারা নির্বাচিত হয়ে আসবেন জনপ্রতিনিধি তাদের হাতে ছেড়ে দিয়ে আপনার এই ইউনূস শাহীর বিদায় নেওয়াটা অত্যাবশ্যক। এখন স্যার আপনি আপনি যেহেতু সেনাবাহিনীর লোক বলে দাবি করেন নিজেকে, না, অবশ্যই আপনি আমি আমি কমিশনড অফিসার, আমি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের আর্মি উইং এর একজন কমিশনড অফিসার, লেফটেন্যান্ট কর্নেল, ব্যাটালিয়ন কমান্ড। জি জি। এখন ধরেন সেনাপ্রধান গ্যাজেট করা আছে, রাষ্ট্রপতির আদেশে গ্যাজেটেড হয়েছে। আমি একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার। আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক এমনকি ভাইস চ্যান্সেলর তারাও কিন্তু ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার না। স্যার এখন আমার প্রশ্নটি হচ্ছে, আমরা দেখেছিলাম সেনাপ্রধান বলেছিলেন যে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেখতে চান, এবং আরো সুনির্দিষ্ট করে বলেছেন তিনি আগামী বছর 1 জানুয়ারি নতুন সরকার, রাজনৈতিক সরকার দেখতে চান। এখন আমরা যেটা বুঝতে পারছি যে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে এটি নির্বাচন চলে গেছে ফেব্রুয়ারিতে, রাইট? এবং আবার কন্ডিশনাল বলা হয়েছে বিচার এবং সংস্কার কাজের অগ্রগতি সাপেক্ষে। আবার পরবর্তীতে আরেকটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেছেন তিনি এপ্রিলে চলে যাবেন। আমরা জানি না আসলে নির্বাচন কি ফেব্রুয়ারিতে নাকি এপ্রিলে। তিনি তো ঈদের জামাতে আবেগ আপ্লুত হয়ে আপনার মৌন সম্মতিও জানিয়েছেন যে 5 বছরের জন্য মুসল্লিরা তাকে দেখতে চায় ক্ষমতায়, দালালদের কথা তিনি যাতে না শোনেন, এইসব দাবিও কিন্তু
তাকে ইমপ্রেস করেছে, এবং প্রথমবার ঈদের জামাতের পরে তিনি আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে লোকজন তো আমাকে 5 বছরের জন্য চায়, সুতরাং আমার হাতে তো অফুরন্ত সময়। জি ভাবটা এরকম। জি জি তো এখন নির্বাচন যদি না হয় সেনাপ্রধান কি করবেন? তিনি তো হিরণময় তিনি নীরবতার মধ্যে আছেন। পরিষ্কার বলে দিয়েছেন 1 জানুয়ারি হচ্ছে কাট অফ ডেট, কোন এটা ইফেন্ট যদি না বার হয়? এটা হতেই হবে। সেনা কালচারটা এরকম, জিও রেসপেক্ট আমরা যেটা বলি, নাই পয়দা করো, ইউ হ্যাভ টু ডু ইট। কিভাবে হবে এখন? রাজনৈতিক দলগুলো যদি রাজি হয়ে যায় ফেব্রুয়ারিতে নির্বাচনে, সেনাপ্রধান কি করবেন? আমার ধারণা সবাই রাজি হবেন এমনটি আহ, হয়তো হবে না, কারণ হচ্ছে নানামণির নানামত। বাঙালি সবসময় প্লুরাল একটা ধ্যান ধারণা নিয়ে চলে। সবাইকে একত্র করে আপনি এক মঞ্চে বসিয়ে দেবেন, এটা ডক্টর বদিউল আলম মজুমদার অনেকদিন ধরে ট্রাই করছেন, কতটা সফল হয়েছেন সুতরাং এটা নিয়ে নানান রকম কথাবার্তা আছে। ওকে, এখন আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে। আপনিও সেনাপ্রধানের মতো না, আমি তো আন্ডার কমান্ড, আমি তো অবশ্যই তা চাইবো। আমি তো আরো কমিয়ে আনার পক্ষপাতী, এখন থেকে 90 দিনের মধ্যে বেস্ট। জি, এখন এখন ধরেন এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরে আমরা সেনাপ্রধানের কোনো বক্তব্য শুনতে পাইনি। দেখুন, তিনি যা কিছু বলেছেন, একবার তিনি বক্তব্য রেখেছেন রিটায়ার্ড অফিসার যারা রাওয়া ক্লাবে, সেখানে গিয়ে কর্নেল অবসরপ্রাপ্ত হক মহোদয় সেখানে ছিলেন, এবং তিনি রাওয়ার বিপুল ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট। আবার ওইদিকে আপনার অফিসার্স অ্যাড্রেসে তিনি এই 1 জানুয়ারির কাট অফ ডেটের কথা বলেছেন। এটা তো সেনাদের কনজামশনের জন্য, পিপল অ্যাট লার্জ তারা হয়তো বিভিন্ন কারণে জেনে গেছেন, কিন্তু সেটা তো তিনি পাবলিক স্টেটমেন্ট হিসেবে হাজির করেননি আমার জানা মতে। জি, এখন ধরেন এক ধরনের প্রস্তুতিমূলক নির্দেশনা। প্রধান উপদেষ্টা বলছেন এপ্রিলে নির্বাচন করবেন, বিএনপি বলছে ফেব্রুয়ারিতে বিএনপি বলছে, বললে আমি ভুল করব, আবার বিএনপি বলতেও পারে না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন। তো তো বলতেই পারেন। আমি এই প্রশ্নটা আরো দু একজনকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলছে যে নির্বাচন হচ্ছে রাজনৈতিক সরকারের, রাজনৈতিক দলগুলোর বিষয়, সেনাপ্রধান এটি বলারই বা কে? দেখুন, স্ট্রিক্ট সেন্সে আপনি কথাটি বলতে পারবেন যখন নির্বাচিত সরকার থাকবে, যেহেতু এটি অনির্বাচিত সরকার এবং সেনা সহযোগী সরকার। সেনারা যদি আজকে ম্যাজিস্ট্রেসি দায়িত্ব পালন না করে ব্যারাকে ফিরে আসেন, পুরো ফাসাদ কিন্তু ধসে পড়বে, অরাজকতার চূড়ান্ত রূপ সামনে দেখতে পাবেন। সেই জন্য আমরা গ্রেটফুল টু আওয়ার আর্ম ফোর্সেস যে তারা আপনার প্রতিদিন আপনার মাঠে থাকছেন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য নেট টু সিভিল পাওয়ার তারা সদা মোতায়েন আছেন, এবং এই দীর্ঘ সময় ধরে যদি ব্যারাকের বাইরে থাকেন তাহলে আপনার প্রশিক্ষণ থেকে শুরু করে সকল কার্যক্রম কিন্তু ব্যাহত হবে। এখন যে কথাটি আমরা বলি ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ ফ্রিডম, এই ব্যাপারটা কম্প্রোমাইজড হবে। এখন তাদের মূল দায়িত্ব হচ্ছে দেশ রক্ষা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে নিরাপদ রাখা। তো সেই জন্য ও নিরন্তর অনুশীলন করাটা তাদের জন্য বাধ্যতামূলক। এখানে একজন প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি আমারও, যদি জুলাই সনদ ঘোষণা হয়ে যায় তারপরে সেনাবাহিনীর ভূমিকা কি হবে? সেনাবাহিনী কি প্রতিরোধ গড়ে তুলবে এদের বিরুদ্ধে? দেখুন, এটাও আমি বলেছিলাম যে নির্বাচন ইজ অলমোস্ট লাইক ইলেকশন ইজ অলমোস্ট লাইক চেজিং এ চিমেরা, মরিচিকার পেছনে ছোটা। এই ব্যাপারটাও তেমন অনেকটা দাঁড়িয়ে গেছে। আপনার বলা হয়েছে আগে যে জুনের মধ্যে এটা ড্রাফট তৈরি হয়ে যাবে, জুলাইয়ের 5 তারিখের মধ্যে এটা ঘোষিত হবে। এখন বলা হচ্ছে যে না, জুলাইয়ের মধ্যে এটা হবে না, অগাস্টের 5 তারিখের মধ্যে ঘোষিত হবে। ওই নির্বাচনের মতো এটাও কিন্তু ক্রমে অগ্রসর হতে থাকবে। এটা এক ধরনের হয়তো রণনীতি এবং রণকৌশলের অংশ বর্তমান সরকারের।
যে একদিন একদিন করে সময় পার করে দেয়া। ওকে, বুঝতে পেরেছি। এখন আর তারা তো নতুন, জুলাই সনদ বা ঘোষণাটা ওটা জুজুর ভয়ের মতো, সেটি দেখা। তারা তো এখন নতুন জিনিস নিয়ে আসে, সাংবিধানিক কাউন্সিল গঠনের কথা বলছেন। জি, মানে যাতে আপনার নানান রকমের জটিলতা তৈরি করা যায়, আপনার ইজি সলিউশনের কোনো সুযোগ আর থাকছে না। তো কাউন্সিল কাউন্সিল গঠন করতে তারা পারবে, সাংবিধানিক কাউন্সিল? ভাই, দেশের লোকজন যদি পলাশী যুদ্ধের আমলে নিজ নিজ কাজে ব্যস্ত থাকে, নির্বিকার থাকে, তাহলে সম্ভব হবে। আর সবাই যদি অ্যাসার্টিভ হয়, কনসিয়াস একটা অবস্থান নেয়, তাহলে হয়তো সেটি করা সম্ভব হবে না। সবকিছু জনগণের উপর নির্ভর করবে, স্যার, আপনি আন্তর্জাতিক তো একটা পরিস্থিতির উপর লিভিং নির্ভর করবে। এনসাইক্লোপিডিয়া। আমি আজকে আরেকটি অনুষ্ঠানে শোয়ে বলেছিলাম যে প্রধান বিচারপতিকে আমরা সচরাচর কথা বলতে দেখিনি। আমার মনে হয় আমরা এই যে প্রধান বিচারপতি সিনহা, তাকে খুব বিদ্রোহী অবস্থায় দেখেছি, এছাড়া কোনো বিচারপতিকে আমরা সেই অর্থে দেখিনি, ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান 2-3 বিচারপতি ছাড়া। কিন্তু এখন যে বিচারপতি, তিনি আজকে সাংবাদিকদের সঙ্গে দেখলাম প্রধান হাঁটতে বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি মাননীয় প্রধান। সাংবাদিকদের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলছেন। আচ্ছা, ঠিক আছে, সেটি এক জিনিস। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তিনি বলছেন 22শে জুন দেশের দেশের বিচার বিভাগের জন্য একটা টার্নিং পয়েন্ট। এটার মানে কি স্যার? দেখুন, তিনি হয়তো বলবার চেষ্টা করছেন যে এটা একটা বেঞ্চমার্ক, সেই হিসেবে তিনি কথাটি হয়তো বলেছেন। আর কোন প্রেক্ষিতে কেন বলেছেন আমি বিষয়টা সম্পর্কে যেহেতু অবগত নই, সেই জন্য মন্তব্য করব না। আর বিচার 22শে জুন কিছু অঙ্গনের আছে বিষয় নাকি? নিয়ে কথাবার্তা বলাটা মানে হচ্ছে এক ধরনের সাবজুডিস টেরিটরিতে ঢুকে স্যার, পড়া। বিচার মানে কোনো কিছু 22শে জুন কোনো কিছু আছে নাকি? আমি এই মুহূর্তে হলফ করে কিছু বলতে চাইবো না এই বিষয়ে, আচ্ছা, বুঝতে যেহেতু পেরেছি স্যার। বিচারাঙ্গন বিষয়ক বিষয়। জি। মানে নানানভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। আমার একটা অভিজ্ঞতা আছে, সেটা আমি শেয়ার করব। আপনার একটি পত্রিকার অনারারি এডিটরের দায়িত্বে ছিলাম আমি, এবং আহ, আপনার হঠাৎ করে একটা এজেন্সির রিপোর্টকে আমরা সেইখানে কোট করেছিলাম যে কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজ লাইনার, যেটি টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যেত, সেই লাইনারটিকে আপনার কনফিসকেট করা হয়েছে। তো এই সংবাদটি প্রকাশের পরের দিন আমাদের কোর্ট থেকে সমন করা হলো যে হাজিরা দিতে হবে। কেন? পরে দেখা গেল আমাদের সেই পত্রিকার প্রতিদিনের সকালের নিয়মিত পাঠক হচ্ছেন বিচারক মহোদয়। তিনি ব্রেকফাস্ট করার সময় এটা পড়েন, হঠাৎ বললেন যে আমি রায় দিলাম একরকমের, লিখলো আরেক রকম, কেন? ওদের তলব। যাওয়ার পরে বোঝা গেল যে আপনার অ্যারেস্ট করা আর কনফিসকেট করা এক জিনিস নয়। যেই জাহাজ কনফিসকেট করা হবে সেটা আর ভাসবে না কখনো, ডিসমেন্টাল করে ফেলা হবে। আর যেটি অ্যারেস্ট করা হবে সেটি আবার ভাসার সম্ভাবনা প্রায় শতভাগ। জি। তো এই জন্যে তিনি আমাদের হয়তো ভৎসনা করতেন, যখন দেখলেন যে আমরা কোর্ট করেছি, দায় কিন্তু নিজ এজেন্সির, সুতরাং তিনি আমাদের সসম্মানে বিদায় করে দিলেন। তো এই ঘটনাটির পর আমি এই জুডিশিয়াল বিষয়ে কথাবার্তা বলতে খুব সাবধান। বুঝতে পারছি। না, জুডিশিয়াল বিষয়ে তো অবশ্যই কথা বলা খুব মানে একটা সাবধানতা অবলম্বন করতেই হবে। আমরা দেখলাম এই কোটা নিয়ে সাব জুডিশিয়ারি হয় কিনা এই ভয়ে শেখ হাসিনা পর্যন্ত কিছু বললেন না, তাই না? সো যাই হোক, আমি আজকে শেষ করব। আপনার 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 উপর কোন রকম কোন চাপ কেউ দিচ্ছে কিনা দেখুন, কোনোভাবে? মনস্তাত্ত্বিক ভাবে কাবু করার জন্য লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ, সেটা আপনি তারপরে কবির বলেছেন, এর সাহেব, বাইরে সরকারের তারপরে পক্ষ থেকে। সর্বশেষ আজকে দেখলাম ক্যাপ্টেন মারুফ রাজু, তিনি কিছু মন্তব্য করার চেষ্টা করছেন, যেগুলো নাহক বলে আমি মনে করি এবং উদ্দেশ্য প্রণোদিত। ওই আমাদের সেই পিনাকি ভট্টাচার্যের আহ, দ্বারা উৎসাহিত হয়ে অথবা তাকে ভালোবেসে এ ধরনের কথাবার্তা বলবার চেষ্টা করছেন। যে কথাগুলো বলছেন সেগুলো নাহক, অনভিপ্রেত, এবং আমি এর প্রতিবাদ জানাই। জি। প্রত্যেকটা মানুষের মত প্রকাশের অধিকার থাকতে হবে। আপনি জোটবদ্ধ হয়ে
মাইম করার চেষ্টা করবেন, সেই জার্মান গেস্টাপো কায়দায় ভয়ভীতি দেখানোর চেষ্টা করবেন, গোয়েবলসের মতো মিথ্যা কথা বারবার বলে যাবেন, দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। উইল বি দ্য লাস্ট পারসন টু অ্যাকসেপ্ট দ্যাট। নিঃসন্দেহে এখন তো গোয়েবলসের থিওরি সবচেয়ে বড় ধারালো অস্ত্র, এটাই দেখতে পাচ্ছি। জি, যাই হোক, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনি ভালো থাকুন। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। দর্শক শ্রোতা সবার জন্য রইল শুভকামনা, শুভরাত্রি। ঢাকা থেকে সাবধানে থাকুন, জি, ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। আপনারাও যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকুন।